আসসালামু আলাইকুম। শুরু করছি নীরব উন্মাদনা, লেখিকা সুরায়া জাসমিন। পর্ব 11, 12, 13। নোবা না চাইতো মাথা ঝুঁকালো। আমিনা বেগম নোবার দুই গালে চুমু খেলো। নোবা মনে মনে হাসলো। রাজি না হলে কালকে হয়তোবা এই চুমু দেওয়া গালে থাপ্পড় মারতেও দ্বিধাবোধ করবেন না। আমিনা বেগম রুমে এসে দেখলো আরহাম রুমেই বসে আছে। আমিনা বেগম ধীর কণ্ঠে বলল, এখানে কি করছিস? আরহাম সরাসরি প্রশ্ন করলো, নোবা কি বলল? ও ভেবে দেখে কালকে বলবে। আরহাম বিরক্তি নিয়ে বলল, এখানে ভাবার কি আছে? ওকে তো আর ফ্রি ফ্রি করতে বলছি না। আরহাম, এগেন ইজ এগেন। ও ওর জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নেবে, ভেবে দেখবে নাকি? আরহাম উঠে দাঁড়ালো, পরপরই যেতে যেতে বলে উঠল, উত্তরটা যাতে হ্যাঁ হয়, আর যদি না হয় তবে ওদের ব্যাগপত্র রেডি রাখবে, রেডি রাখতে বলবা। এ বাড়িতে অনেক ফ্রি খেয়েছে, এবার গতর খাটিয়ে খাক। আমেনা বেগম একটু রেগে উঠলেন আর বললেন, তুই কে ওদের বের করে দেওয়ার? তুই এনেছিলি ওদের? তোর বাপ এনেছিল। যা বলার করার অধিকার শুধু তারই আছে। আজ পর্যন্ত সে কিছু বললেও না, আর তুই 2 দিনের জন্য এসে গলা বাজাচ্ছিস? আরহাম রাগী চোখে মায়ের দিকে তাকালো। রাগে গজগজ করে বলল, তোমার আপন মানুষ রেখে পর বেশি আপন হয়ে গেছে। আমেনা কাট কাট উত্তর দিল, নোবা না থাকলে কি করতি তুই? এত জোর দেখাচ্ছিস যে? এটা কোনো বাধ্যতামূলক কাজ নয়। নোবার ইচ্ছে হলে করবে, না হলে না। তুই জোর দেখানোর কে? আরহাম বেশ রেগে গেল। পাশ থেকে কিছু ঘরের জিনিস ভেঙে রেখে গেল। আমেনা বেশ হতাশ হলেন। এই ছেলে আর শুধরাবে না। কি হলো, কিছু বলছিস না কেন? নোবা মলিন কণ্ঠে বলল, ভেবে দেখি মা। হাজেরা বেগম দাঁতে দাঁত চেপে বলল, কি ভেবে দেখবি? প্রয়োজন নেই। তোর ঠেকা পড়েনি পরের মেয়ে সামলানোর। পরে কিছু ভুল হলে বলবি টুকরো টুকরো করে রেখে দেবো। তখন শুনবি এসব? বুঝিস না তুই জোর যার মুলুক তার? আসলে তখন হাজেরা আরহামের বলার কথায় বেশ কষ্ট পেয়েছে। পাবেই বা না কেন? তার মেয়ে সারাদিন খেয়েও না খেয়েও বাচ্চাটার খেয়াল রাখছে, আর শেষ পর্যন্ত তারই দোষ হলো। রাগ হওয়ারই কথা। এদিকে নোভা বিরক্তি প্রকাশ করে বলল, আহ মা, চুপ করো তো। কি চুপ করবো রে? তাদের বাড়িতে থাকি দেখে কি পেয়েছে? তারা হয়তোবা ভুলে যাচ্ছে তাদের কারণে আমার স্বামী মারা গেছে। মা কেউ কাউ মা কেউ কারো কারণে মরে না। তা নয়তো কি? না সেদিন তোর বাবা ওই লোককে বাঁচানোর চেষ্টা করবে, আর না মারা যেত, আর না আমাদের এরকম নিচু হয়ে কারো বাড়িতে থাকতে হতো। এখন তারা যা বলবে তাই কি? বলে গেল শুনলি না? উত্তরটা যাতে হ্যাঁ হয়। আমাদের মতামতের কোনো গুরুত্ব নেই। নোবা মাথা নোবা বালিশে মাথা ঠেকিয়ে বলল, ভাবতে দাও মা। হাজেরা বেশ রাগী কণ্ঠে বলল, কি ভাববি? জানিস একটা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হলে কতটা সাফার করতে হয়? তাও আবার কৃত্রিম। এগুলোর দুধ না তোর শরীরে রক্ত চুষে খাবে। যতই বলুক শরীরের ক্ষতি হবে না, তুই কি বলদ নাকি কোনো ক্ষতি ছাড়াই হয়ে যাবে? শরীর শরীরে মাতৃত্বকালীন দাগ পড়বে, বুক ফাটবে, তখন তোকে কার কাছে বিয়ে দেবো? হ্যাঁ, এরকমটা হয় নাকি? কে করবে এইসব? নোবা মায়ের কথায় মনোযোগ দিয়ে শুনল। হাজেরা আবার বলে উঠল, না করে দিবি? তারা দেখুক গান কি করবে, আমাদের দেখার বিষয় না। তোকে মেরে আমি ওদের সাহায্য করব নাকি? আর এমনিতেও আরহামের স্বভাব ভালো না, মানসিকভাবে অসুস্থ। কখন কি করে বসে বলা যায় না। নোবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কেউ ক্ষুধা ছাড়া না মা। হয়তোবা ওনার সমস্যা, তাই বলে তুমি এভাবে বলতে পারো না। নোবা রুম থেকে বের হয়ে হতভম্ব হয়ে গেল, কারণ সবাই লিভিং রুমে বসে আছে। এখন এমনকি হারুন মির্জাও, সে বুঝতে পারল না আজ এত সকাল সকাল সবাই ঘুম থেকে কেন উঠেছে। নোবা একটু বিচলিত হয়ে আবারও রুমে ঢুকতে নিল। তখনই আমেনা বেগম ডেকে উঠল, নোবা। নোবার পা ওখানেই থেমে গেল। সে শুকনো ঢোক গিলল। সে এই ব্যাপারে এখনো কিছু ভাবেনি। নোবা মাথা নিচু করে আস্তে এগিয়ে আসলো। পেছন পেছন হাজেরা বেগমও আসলো। আমেনা বেগম নোবাকে নিজের সামনে বসালো। সবাই সকাল থেকে রাহ দেখছিল যে নোবা কখন ঘুম থেকে উঠবে। আমেনা বেগম নোবার হাত দুটো ধরে মিষ্টি কণ্ঠে বলল, রাতে ঘুম ভালো হয়েছে? নোবা মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলল। এত ভালো ব্যবহার যেন তার হজম হচ্ছে না। হ্যাঁ অবশ্যই সবাই ভালো, কিন্তু আজও এত ওভার রিয়েক্ট। আমেনা বেগম আলতো করে নোমার গাল ছুঁয়ে দিল, পরপরই বলে উঠল, কি ভাবলি মা?
নোবা কি বলবে বুঝতে উঠতে পারল না, পরপরই তার মায়ের দিকে তাকালো। হাজেরা বেগম ইশারায় না করলো। নোবা শুকনো ঢোক গিলে বলল, তুমি জানো তো চাচি, আমার হসপিটাল, কাটাছেঁড়া, ওষুধকে কত ভয় লাগে। আজ পর্যন্ত হসপিটালের গণ্ডিতে শুধু একবারই পাড়ে গেছিলাম, বাবার মৃত্যুর পর। বলেই নোবা কিছুটা নিরাশ হলো। আরাফ নোবার কথায় বেশ খুশি হলো, সে চায় না এমন কিছু হোক। এখনো হারুন সাহেব নিরপেক্ষে, সে কিছু চায় না। আমেনা বেগম মলিন কণ্ঠে বলল, কিছু হবে না নুবাইরা, আমি আছি না। নোবা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, কয়েকদিন পর আমার এক্সাম শুরু, জানো তো। তখন তা আমি বাসায় থাকবো না। বাসায় তো ফিরবি, তোকে কি একা সামলাতে দেবো, আমরাও আছি না। নোবা কিছু সময় চুপ থেকে বলল, আমি ভেবে দেখছি চাচি। আমি আমি জানি তুই হ্যাঁ বলবি। নোবা আমেনা বেগমের দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে নিয়ে বলল, সত্যি কথা বলতে আমার বলতে খারাপ লাগছে চাচি, কিন্তু আমি অনেক ভেবেছি। তবে আমার মন সায় দেয়নি। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি সত্যি তোমাদের নিরাশ করতে চাইনি। তবে আমি এটা করতে পারবো না। আমি নিজেকে অনেক বুঝিয়েছি। সরি। আমিনার সাথে সাথে নোবার হাত ছেড়ে দিল। মুখে নেমে আসলো কালো অন্ধকার। আর হাম এখনো দাঁড়িয়েছিল নোবার উত্তর পছন্দ হওয়ার পাশে। টি টেবিলে থাকা সব জিনিস এক ধাক্কায় ভেঙে ধূপধাপ পা ফেলে চলে গেল। নোবা এরপর বিকট শব্দে ধূপ করে কেঁপে উঠল, চোখ মুখ খিচে নিল। আরাফ নোবার উত্তরে প্রচন্ড খুশি হলো। হারুন মির্জা উঠে দাঁড়িয়ে বলল, চলো আরাফ, অফিসে কাজ আছে। আরাফ বাবার সাথে চলে গেল, আর সে চুপচাপ নোবার দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল নোবা হ্যাঁ বলবে। আমেনা বেগম কালো মুখ নিয়ে উঠে দাঁড়ালেন আর বলল, তোর ইচ্ছে, জোর করে রামিকে। বলে আমেনা বেগম চলে গেল। হাজেরা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হাজেরা বেগম বিছানা গুছিয়ে রাখতে রাখতে বললেন, যা বলেছিস ভালো বলেছিস। নোবা চুপ রইল। নোবার মনটা সায় দিল না। আয়রার নিষ্পাপ মুখের দিকে তাকালো। এবার থেকে নোবার খুব খারাপ লাগবে। নোবা বিড়বিড় করে বলল, আয়রার জন্য খারাপ লাগছে। বাচ্চাটা। আর বলতে পারল না নোবা। হাজেরা বেগম শান্ত কণ্ঠে বলল, এখন কি তোর নিজের জীবনটা নষ্ট করতে ইচ্ছে হচ্ছে নাকি? নোবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, কিন্তু কেন জানি বাচ্চাটার জন্য খারাপ লাগছে। সবাই অনেক আশা নিয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে চাচি ভেবেছিল আমি হ্যাঁ করব। বাদ দে এসব কথা। মা একটা কথা বলি। হাজেরা বেগম মেয়ের দিকে তাকিয়ে বলল, বল। নোবা মলিন কণ্ঠে বলল, আজ যদি আমার সন্তানের সাথে এমন হতো, ধরো আমি নেই, তোমার নাতি বা নাতনি একটু পেট ভরে খাওয়ার জন্য কাতরাচ্ছে, তখন তুমি কি করতে? নোবার কথায় হাজেরা বেগম কাজ করতে থাকা হাত দুটো থেমে গেল। নোবা আবার বলে উঠল, তা বাধ্য মা, তাই আমাদের দয়ারে এসেছিল। হাজেরা বেগম মেয়ের দিকে তাকিয়ে বলল, তো তো কি বলতে চাইছিস তুই? তুই কি রাজি হয়ে যাবি নাকি? জানি না, তবে খারাপ লাগছে। তোর ইচ্ছে, তোর যদি শরীরে কুলায় তবে আমার কিছু বলার নেই। আর হাম অতিরিক্ত হচ্ছে কিন্তু। ওর সাহস কি করে হয় সবাইকে ফিরিয়ে দেওয়ার? হা, ওর ইচ্ছে, ওকে আমরা জোর করতে পারি না। আরহাম রাগে রুমের ভাঙচুর করতে শুরু করলো। এদিকে ভয়ে ঘুমন্ত আয়রা কান্না করে উঠল। আমেনা আয়রাকে কোলে তুলে বলল, অনেক হয়েছে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, শান্ত হ। আর একটা ঘরের জিনিস ভাঙচুর করলে তোর কপালে শনি আছে। আমাকে চিৎকার করাস না আরহাম, পরে তোরই খারাপ লাগবে। আরহাম রাগে হিস হিস করে বলল, ওই মেয়েকে বাড়ি থেকে বের করো, আমার চোখের সামনে যাতে না আসে, না হলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। নুবা চুপটি মেরে রুমের বাইরে দাঁড়িয়ে রইল। সে তো অনেক ভেবেচিন্তে বলতে যে এসেছিল সে রাজি, তবে রুমের ভেতর থেকে এরকম কোলাহল শুনে নুবার মনটাই ভেঙে গেল। তার মন বলছিল এই না শব্দ উচ্চারণ করার কারণে তাদের বাড়ি থেকে বের করে দিতে পারে। তা যে এত তাড়াতাড়ি সত্যি হবে তার ভাবনার বাইরে ছিল। নুবা অনুভব করলো এখন প্রতি কদমে কদমে তার আর মায়ের তিল পরিমাণ ভুলও মেপে ধরা হবে। নুবা আস্তে করে ওখান থেকে সরে গেল। নিজেকে খুব অসহায় মনে হলো। আর যদি বাবা বেঁচে থাকতো এরকম কিছু হতো না, কখনোই না। আসলে সবাই স্বার্থপর। স্বার্থ হাসিল না হলে সবাই ক্ষিপ্ত হয় না।
ক্ষিপ্ত হায়না হয়ে ওঠে। আজ শুধু আরাফের উপর থেকে না, এইসব পরিবারের উপর থেকে নোবার ভরসা উঠে গেল। সে বুঝতে পারল কেউ কারো স্বার্থ ছাড়া কাজ করে না। আজ যদি তার বাবা হারুন মির্জাকে না বাঁচাতো তাহলে হয়তোবা কখনোই তাদের এ বাড়িতে ঠাঁই দেওয়া হতো না। আর নোবা কত বোকা ভেবেছিল সবাই তার ভালো চায়। দুপুর ঠিক 12টা। নোবা রান্নাঘরে কাজ করছে আর সে আর আমেনা বেগম মিলে আয়রাকে খাওয়ানোর চেষ্টা করছে। কিছু আয়রা এত পাজি মুখে ফিটার তুলতেই চাইছে না। নুবা সবটাই রান্নাঘর থেকে শুনছে, তবে তার কিছু করার নেই। সে চুপচাপ শুনে যাচ্ছে। মেয়ের কান্নায় আরহাম ছুটে আসলো, মেয়েকে কোলে নিয়ে বুকে জড়ালো, আদরে কণ্ঠে বলল, তুমি যতই কান্না করো না কেন মা, তোমার কান্না কারো চোখে পড়বে না। তোমাকে এভাবে বাঁচতে হবে। ইউ নো মাই লিটল মম ইজ ভেরি স্ট্রং। নুবা কথাটুকু শুনেও কাজে মনোযোগ দিল। মনে হলো তাকে খোঁচা মারা হলো। আর সে মুখের লাগাম ছুটল। একটু রাগী কণ্ঠে বলল, আয়রার কিছু হলে তুমিই দায়ী থাকবে ভাইয়া। একটা বিয়ে করে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু তুমি তো তোমার জিদে আটকে থাকবে আর নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাবে। বলে আরশি গটগট করে চলে গেল। আরহাম আরশির কথায় পাত্তা না দিয়ে মেয়েকে বেশ কষ্ট করে ফিডার মুখে দিল। এক পর্যায়ে আয়রা ক্লান্ত হয়ে কান্না করতে করতে ফিট করতে লাগলো। আমেনা বেগম আরশিকে কিছু ছবি দেখাচ্ছে আর জিজ্ঞেস করছে, এই মেয়েটা কেমন সুন্দর আছে ভাইয়া, পছন্দ হবে। দেখি ওকে বলে। ওর ভেতরে নুবা এর ভেতরে নুবা হাতের কাজ শেষ করে বাইরে এসে বলল, চাচি। মা জিজ্ঞেস করলো আজ ডাল রান্না করব কিনা। আমেনা বেগম কাট কাট কণ্ঠে বলল, আপনারা কি জানেন না এ বাড়িতে ডাল ছাড়া কেউ খেতে পারে না। নুবার কেমন অদ্ভুত লাগলো। এর আগে আমেনা বেগম কোনো সময় নুবার সাথে এভাবে কথা বলেনি। নুবা চলে যেতে লাগলো। আমেনা বলে উঠল, ইদানিং রান্নায় মশলা বেশি পড়ছে, তোমার মাকে বলবে ঠিক মতো রান্না করতে। নুবা ওখানেই থমকে গেল। বুকটা ধপধপ করছে তার। আমেনা বেগম তার সাথে তুমি তুমি করে কথা বলছে না কেন, আগে কখনো বলেনি। নুবা অনুভব করলো এই যে আস্তে আস্তে শুরু হচ্ছে। আমেনা বেগম বিড়বিড় করে বলল, আজকাল কুকুর পেলেও লোভ আছে আজকাল কুকুর পেলেও লাভ আছে। অন্ততপক্ষে মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে না, সদয় সবসময় সাথে থাকে। তাই ভাবছি তোর বাপকে বলে একটা কুকুর পালা শুরু করব। নুবার পা ওখানেই থমকে গেল। চোখ দিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ল। প্রথমবারের মতো আমেনা বেগমের কথায় নুবা বেশ কষ্ট পেল। পরপরই মনে হলো এই বাড়িতে এখন থেকে টিকে থাকা খুব মুশকিল হবে। নুবা নিজের আর নিজের মায়ের জীবনটাকে কঠিন করতে চাইল না। তাই আমেনা বেগমের সামনে আবার ফিরে এসে বলল, চাচি, আমি সকালে মায়ের কথাই বলেছিলি। চাচি, আমি সকালে মায়ের সাথে কথা বলেছি। মনে হলো সাময়িকভাবে আয়রাকে সামাল দিলে আমার তেমন কোনো ক্ষতি হবে না। আর তোমরা আমাদের জন্য এত কিছু করেছো, আমি তো এতটুকু করতেই পারি, তাই ভাবলাম। আমেনা বেগম নুবাকে থামিয়ে দিয়ে বলল, এখন আর প্রয়োজন নেই। কারো মনের বিরুদ্ধে কিছুই করতে হবে না। আর আরামের জন্য মেয়ে দেখেছি, 2 দিনের ভেতরে ছেলেকে বিয়ে করিয়ে দেব। সব সমস্যার সমাধান করব। নুবা কথাটুকু শুনে ছোট্ট করে বলল, ও, তোর বাবা ওই মেয়েগুলোর ছবি পাঠিয়েছে, দেখ কেমন। তোর কাউকে ভালো লাগলে আজকালের ভেতরে বিয়ে সেরে ফেলবো। আর হাম বিরক্তি নিয়ে বলল, আর কতবার বলবো আমি বিয়ে করব না। আমিনা বেশ রেগে বলল, করবি না মানে কি, তাহলে কি মেয়েটাকে মারবি। দুনিয়া এরকম মেয়ের অভাব পড়েছে নাকি, দরকার পড়লে পতিতা ধরে আনো। ওরা তো আর না করবে না, টাকা দিলে সব করবে। আরহামের কথায় আমিনা বেগম হতভম্ব হয়ে বলল, আরহাম, বুদ্ধি লোপ পেয়েছে তোর। ওদের কোনো মায়া অনুভূতি হয় না। আরহাম, ওরা রাখবে তোর মেয়েকে, ভাবতেও ঘৃণা হয় না। না, হয় না। মেয়েটাকে তো বাঁচতে হবে, কিন্তু একটা কথা শুনে রাখো, আমি বিয়ে করব না। আমিনা হতাশ হলো। ছেলেটা মুখে আটকায় না, যা আসে তাই বলে দেয়। আমিনা বেশ সময় নিয়ে বলল, নুবা বলেছিল ও রাজি, তবে রাগের বশে আমি না করে দিয়েছি। নুবা বিছানায় শরীর হেলিয়ে দিল। হাজেরা বেগম পাশে বসে আছে। এমন সময় নুবা বলে উঠল, মা। হুম। ভাবছি পার্ট টাইম একটা জব খুঁজবো। নিজের একটা দোচালা ঘর ভাড়া নিয়ে থাকবো। তখন কেউ বলতে পারবে না আমরা তাদের টাকার উপর বেঁচে আছি। তুমি কি বলো। খারাপ বলিসনি, কথা শুনতে ভালো লাগে না। এমন তো না যে বসে খাই, বাড়ির প্রত্যেকটা কাজ করায়, তাও তাদের কাছে বসে যাই। এর থেকে ভালো বাইরে কাজ করে খাবো। তুমি যদি বলো তাহলে আমি রেস্টুরেন্টে অথবা অন্য জায়গায় টিউশনি করে একটা ঘর ভাড়া নেব।
হাজরা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই যদি ভরসা দিস তবে আমি 2 থেকে 3 বাড়িতে কাজ করে নেব। পড়ালেখা তো আর পারি না যে তোর মতো কাজ জোগাবো। নুবা সিলিং এর দিকে তাকিয়ে বলল, আর পড়ালেখা করতে হবে না, এমনিতেই আমি পড়ালেখা এত ভালো না যে এগুলো দিয়ে চাকরি করব। হাজরা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এর থেকে ভালো হবে তোর বিয়ে দিয়ে দিই, তারপর তোর জামাইয়ের টাকায় খাবো। নুবা তার মায়ের দিকে তাকিয়ে বলল, ওরা তো আর খোটা দেবে। মজা করলাম, একবার সুযোগ পেলে কখনো কারো টাকায় খাবো না। টাকা কি খায়? মেয়ের প্রশ্নে হাজরা বেগম হেসে উঠল। নুবাও হেসে উঠল। দুইজন খিলখিল করে হেসে উঠল। অনেকদিন পর এরকম হাসছে তারা। আর সেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তো কি করবা, এখন তোমার বড় ছেলে তো 1 নম্বরের ডিট, এখন নোবাকে বলবা নাকি? আমেনা বেগম চিন্তিত কণ্ঠে বলল, ধুর, মেয়েটাকে রাগের বশে কতগুলা কথা শোনালাম, নিশ্চয়ই রাগ করেছে। তখন আমার মাথাটাও ঠিক ছিল না। তোমার ওভাবে বলা ঠিক হয়নি। জানি, কিন্তু কি যে বলে ফেললাম। মেয়েটা নিশ্চয়ই কষ্ট পেয়েছে, হয়তোবা আমাদের স্বার্থপর ভাবছে। তো ভাববেই তো, যা বলেছো। তখন দুপুর সবাই খেতে বসেছে, আর সে আয়রাকে ফিট করানোর চেষ্টা করছে। নুবা আমিনা বেগমকে খাবার সার্ভ করেছে, অন্যদিকে একটু আগে লাঞ্চ রেডি করে অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। হারুন মির্জা আর আরাফ মাঝে মাঝে দুপুরে বাড়ি ফিরে। নুবা আমিনা বেগমের পাতে মাছের টুকরা দিতে দিতে নরম কণ্ঠে বলল, আরহাম ভাই রাজি হয়েছে? আমিনা মুখের ভাত চিবোতে চিবোতে বলল, না, ওই ডিট অমানুষটার সাথে কে কথা বলবে? শুনে আমার কথা কোনো অলক্ষণে ভেবে যে ওকে বাড়িতে ফিরতে বলেছিলাম। নুবা আমিনা বেগমের কথা মনোযোগ দিয়ে শুনল, পরপরই বলে উঠল, চাচি, আমি জানি না সকালে আমার কথায় তুমি কষ্ট পেয়েছো কিনা, কিন্তু তখনও আমি এতটা ভেবে দেখিনি। তবে এখন যদি প্রশ্ন করো, তবে আমার মুখ দিয়ে না উচ্চারণ হবে না। আমার মতো মেয়ের দিয়ে যদি তোমার ক্ষুণ্ণ পরিমাণও সাহায্য হয়, তাতে আমি মোটেও অসন্তুষ্ট হব না। আমেনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নুবার দিকে তাকিয়ে বলল, সকালে অনেকটা রাগ হয়েছিল, তোকে ভুলভাল বলে ফেলেছি, ক্ষমার চোখে দেখিস। নুবা আশ্চর্য হয়ে বলল, এ কি বলছো? তুমি আমার মায়ের মতো, মা তো ভুল করলে দুটো কথা বলবেই। এগুলো মনে রাখলে এগুলো মনে রাখলে হয়? আমেনা খাওয়া শেষ করে বলে উঠল, দুপুরের খাবার খেয়েছিস? হ্যাঁ, তোর মা খেয়েছে? হ্যাঁ, এখন শুধু আরহাম ভাই বাকি। ওর কথা বাদ দে, ইচ্ছে হলে খাবে, না হলে নাই। আমিনা বেগম আরশির কোলে আয়রার দিকে এগিয়ে গেল। পেছন থেকে নুবা বলে উঠল, উত্তর দিলে না যে চাচি, রাগ করে আছো? আমিনা বেগম আয়রাকে কোলে নিয়ে বলল, রাগ করে লাভ আছে, ছেলেটা ভালো না, না হলে তোকে জোর করতাম না। বলে আমিনা এগিয়ে আসলো, আয়রাকে আস্তে করে নোবার কোলে দিয়ে তুলে দিল। নোবা অবাক চোখে আমিনার দিকে। আমিনা নরম কণ্ঠে বলল, পারবি তো সামাল দিতে? নোবা আমিনা বেগমের কথায় মুচকি হাসলো, বিড়বিড় করে বলল, তুমি আছো না, পারবো। তুমি শুধু তোমার পাগল ছেলেটাকে সামাল দিও, যাতে আমার উপর হামলে না পড়ে। আমিনা বেগম হেসে নুবার মাথায় হাত বুলিয়ে বলল, রাগের মাথায় স্বার্থপরের মতো অনেক কথা বলেছি, মনে কিছু রাখিস না। নুবা বোরকা পরে হাজরা বেগম করে আলতো করে জড়িয়ে ধরল। হাজরা বেগম মেয়ের কপালে চুমু খেয়ে কম্পিত কণ্ঠে বলল, যা করছিস ভেবে চিন্তে তো? নুবা মায়ের দিকে তাকিয়ে সরল কণ্ঠে বলল, আপাতত বাচ্চাটাকে নিয়ে ভাবছি, আশা করি সব ভালো হবে। আরহাম গাড়ি ড্রাইভ করছে, পাশে আরশি, পিছনে নুবা, আয়রা আর আমেনা বেগম। আরাফ আর হারুন শাহরিয়ার মির্জা জানে না যে নুবাকে নিয়ে হসপিটালে যাওয়া হচ্ছে। অবশ্য হাজিরাও যেতে চেয়েছিল, কিন্তু নুবা না করে দিয়েছে, কারণ তার মার সাথে থাকলে সে আরো নার্ভাস হয়ে যাবে। এমনিতেই হাজিরা একটু বেশি আবেগী। নুবা অনেক নার্ভাস ফিল করছে, ভয়ে একটু কাঁপছেও। আমিনা বেগম নুবার অস্থিরতা দেখে তার বাম হাতের তালু চেপে ধরল, চোখের ইশারায় নুবাকে শান্ত করলো। পরপরই তাকে আরো স্বাভাবিক করার জন্য দুষ্টু আয়রাকে তার কোলে ধরিয়ে দিল। আয়রা ড্যাব ড্যাব করে তাকালো নুবার দিকে। নুবা মনে মনে হাসলো। আরহাম ডক্টরের সাথে কথা বলছে, ডক্টর আরহামকে পাই টু পাই সব বুঝিয়ে দিল।
নুবাকে বিশেষ এক কেবিনে নিয়ে যাওয়া হলো, সাথে আমেনা বেগম আর আরহামও আছে। এদিকে বাইরে বেঞ্চে আরশি আয়রাকে নিয়ে বসে আছে। ডক্টর দুইজন, একজন নার্স। আমিনা বেগম আর আরহাম ডক্টর নুবাকে সামনে রাখা বেডে বসতে বলল। নুবা ভয়ে ভয়ে এক পলক আমিনা বেগমের দিকে তাকালো। আমিনা বেগম আবারও চোখের ইশারায় নুবাকে সান্ত্বনা দিল। ডক্টর নার্সকে কিছু একটা আনতে বলল। সে চলে গেল। পরপরই ডক্টর নাইম সাহেব বলে উঠল, আপনাদের ভেতরে যে কোনো একজন থাকলে আমার সুবিধা হবে। আরহাম এক পলক নুবার দিকে তাকিয়ে বলল, আমি থাকছি। নুবার সাথে সাথে দুটো লাফ দিয়ে উঠল, চোখ বড় বড় আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, না না না, চাচি তুমি থাকো। ডক্টর নাইম হাতে গ্লাভস পরতে পরতে বলল, একজন থাকলেই চলে। আমিনা বেগম ছেলের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, আমি থাকি, তুই যা। আরহাম দৃঢ়দের মতো কাটকাট কণ্ঠে বলে উঠল, তুমি যাও, আমি থাকবো। আমার মেয়ের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে চাইছি না। প্রত্যেকটা ধাপ আমি পর্যবেক্ষণ করতে চাইছি। নোভা বেড থেকে নেমে গেল। এক লাফে যে আমেনা বেগমের হাত ধরে বিড়বিড় করে বলল, উনি থাকলে আমি থাকবো না বলে দিলাম চাচি। বলে ভীতু চোখে আরহামের দিকে তাকালো। আরহাম কাটখাট দৃষ্টিতে নুবার দিকে তাকালো। নুবা চুপটি করে আমেনা বেগমের পিছনে দাঁড়িয়ে রইল। আরহাম গম্ভীর বলল, কোনো রকম আলাদা নার্সির চাইছি না আমি, চুপচাপ এসে এখানে বসো। নুবা আমেনা বেগমের হাত আলতো করে চেপে ধরে বলল, চাচি। ডক্টর তাদের কাণ্ডকারখানা দেখে বলল, আচ্ছা ঠিক আছে মিস্টার আরহাম মির্জা, আপনি যেসব সামনে থেকে সব দেখতে চান তবে এখানে এসে বসুন। আর মিস নুবা, যেহেতু ভয় পাচ্ছেন তবে তার চাচি না হয় তার সাথে থাকুক। কেবিনে পিন পিন নীরবতা। নুবার বোরকা খুলে ফেলা হয়েছে। সে মাথায় ওড়না দিয়ে চুপচাপ বসে আছে। বুকটা ধুকপুক করছে। এদিকে আরহাম চোখের পলক না ফেলে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। এতে নুবা আরো অস্থির বোধ করছে। ডক্টর ইঞ্জেকশন বের করলো। সাথে সাথে নুবার গলা শুকিয়ে আসলো। মনে হলো দুনিয়া অন্ধকার দেখছে সে। ভয়ে আমেনা বেগমের হাত চেপে ধরলো। ডক্টর নুবার এক হাত টেবিলের উপর রাখলো, তারপর বাহুর উপরে কালো ব্যান্ড বেঁধে দিল। শিরা খুঁজতে লাগলো। নুবা কাঁদো কাঁদো চোখে আমেনা বেগমের দিকে তাকালো। আমিনা বেগম তো তাকে ইঞ্জেকশনের ব্যাপারে কিছু বলেনি, শুধু ওষুধের ব্যাপারে বলেছে। এভাবেই তার কান্না আসলো। ডক্টর শান্ত কণ্ঠে বলল, মুঠো বন্ধ করো। নুবা আস্তে করে হাত মুঠো বন্ধ করে নিল। কয়েক সেকেন্ড পর শিরা ভালো মতো দৃশ্যমান, অর্থাৎ ডাক্তার খুঁজে পেল। চিকন সুচ তার শিরার ভেতরে ঢুকে গেল। নুবা চোখ মুখ খিজে হালকা কেঁপে উঠল। পরপরই স্বচ্ছ টিউব দিয়ে ধীরে ধীরে গাঢ় লাল রক্ত সিরিজের ভেতরে জমতে লাগলো, যা দেখে নুবার শরীরে পশম দাঁড়িয়ে গেল। আমেনা বেগম নুবার বেহাল অবস্থা বুঝতে পেরে নরম কণ্ঠে বলে উঠল, ব্যথা করছে? নুবা ছোট্ট করে মাথা নাড়ালো। ডক্টর তুলো চেপে ধরে সুচ বের করে বলল, ডান। নুবা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। অতঃপর ডাক্তার নুবাকে এরকম ভয় পেতে দেখে বলল, এটা একদমই নর্মাল বিষয়, ভয় পেও না। এখন আগে কিছু টেস্ট হবে, এত সময় তুমি রেস্ট নাও। ডক্টর নাইম নার্সের দিকে তাকিয়ে বলল, এটা নিয়ে যাও। হরমোন টেস্ট, টেলিং টেস্ট, ব্লাড সুগার, পলিটিক্স লেভেল সব চেক করতে হবে। তুমি এটা নিয়ে টেস্ট করে আসো, বাকিগুলো আমি দেখে নেব। আর হ্যাঁ, তাড়াতাড়ি করবে, ওনাদের হাতে সময় কম। আচ্ছা স্যার। নার্স চলে গেল। যত সময় রিপোর্ট না আসছে তত সময় নোবাকে রেস্টে রাখা হলো। নোবাকে বেশি করে পুষ্টিকর জিনিস খাওয়ানো হচ্ছে। নোবা একে এক পলক আমিনা বেগমের দিকে তাকালো, অতঃপর সামনে বসে থাকা আরহামের দিকে তাকালো। পরপর নোবা মনে মনে আওড়ালো, এমন ভাবে চেয়ে আছে যেন মনে হচ্ছে আমি বলির পাঠা, যাকে একটু পর জবাই করা হবে। আর সে মাংস খাওয়ার জন্য চিলের মতো তাকিয়ে আছে। হায়, আমার এক শিশি রক্ত নিল, আদৌ কি এই রক্তের ঘাটতি পূরণ করতে পারবো? ঘন্টাখানেকের মধ্যে রিপোর্টগুলো চলে আসলো। ডক্টর মনোযোগ দিয়ে রিপোর্ট চেক করলো। অতঃপর সময়ের ব্যবধানে নুবাকে 2টা ইঞ্জেকশন দেওয়া হলো। নুবা ভয়ে পাশে ঘুরে আমেনা বেগমের বাহুতে মুখ লুকালো। ডক্টর ইঞ্জেকশন দিতে দিতে বলল, ডান। এত ভয় পেলে হবে? সত্যি কথা বলবো, একটুও কি ব্যথা লাগে? নুবা শুকনো ঢোক গিলে বলল, একটু একটু। নাইম সাহেব হাসলো।
তোমার বোনের ভাগের থেকে মনের ভাগের ভয় বেশি মামুনি। ঘন্টাখানেক লাগিয়ে আরো কিছু প্রসেস শেষ করা হলো। প্রতিটা ধাপে বারবার নুবা চমকাচ্ছে, ভয় পেয়েছে, তার সর্বাঙ্গ কাঁপছে। এই অনুভূতি তার সারা জীবন মনে থাকবে। টানা 2 থেকে 3 ঘন্টা লাগিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ডক্টর নুবাকে পুরোপুরি ভাবে ব্রেস্টে মিল্ক আসার জন্য প্রস্তুত করলো। এর ভেতরে যে কতগুলো ইনজেকশন, কত টেস্ট করা হয়েছে তা নোবার হিসেবে বাইরে। নোবা এত কিছুর পর ক্লান্ত হয়ে পড়েছে। ডক্টর নোবাকে খাওয়ানোর জন্য বস্তাখানিক ওষুধের স্লিপ লিখে দিল। নোবা শুধু চেয়ে চেয়ে দেখলো। মনে হচ্ছে এগুলো ওষুধ না, এগুলো তার গলায় আটকে যাওয়া বিষ। সেভাবেই শুকনো ঢোক গিলল। এত ওষুধ খেতে হবে। ডক্টর আমেনা বেগমের দিকে তাকিয়ে বলল, প্রতিদিন 2 থেকে 3 বেলা শুধু ওষুধ খাওয়াতে হবে। অবশ্য সব লিখে দেওয়া হবে, তবুও খেয়াল রাখবেন। এই সময় মানসিক চাপ কমানো একটু দরকারি বার্তা। স্ট্রেস থাকলে হরমোনে বাধা পায়, তাই শান্ত থাকতে। ঘুম ঠিক রাখা খুব দরকার। এ সময় 6 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন, বিশ্রাম প্রয়োজন। বলেই থামলো নাইম সাহেব। কিছু রিপোর্ট থেকে করতে করতে বলল, আর হ্যাঁ, খাওয়ার দিকে বিশেষভাবে ধ্যান দেবেন। খালি পেটে থাকা যাবে না। 3 বেলা প্লাস 2 থেকে 3 বার হালকা স্ন্যাক্স নিতে হবে। প্রোটিনযুক্ত খাবারের জন্য বেশি প্রয়োজন, যেমন ডিম, মাছ, মুরগি, ডাল, ভিটামিন ও মিনারেল শাকসবজিযুক্ত খাবার দিতে হবে। পালং, লাল শাক, ডাঁটা শাক, ফল, কলা, আপেল, পেঁপে, কমলা এগুলো। আর হ্যাঁ, শক্তি বাড়ানোর জন্য বাদাম, খেজুর, ঘি পরিমাণ এত খাবারের সাথে দেবেন। দরকার পড়লে রুটিন বানিয়ে নেবেন। আর ওষুধ অবশ্যই দেখে নেবেন, খাওয়ার আগে না পরে বা কোন সময়। এসব শুনে নুপার মাথা প্রায় ঘুরতে শুরু করলো। তার কাছে কিছু সময়ের জন্য মনে হলো সে প্রেগনেন্ট, তাই এসব বলা হচ্ছে। নুবা ঠোঁট চেপে শ্বাস ফেলে বলল, আর কিছু বাকি আছে আঙ্কেল? নাইম সাহেব হেসে নিজের কাজ করতে করতে বলল, দিনে 8 থেকে 12 বার স্তন উদ্দীপনা দরকার আছে। এখানে কার্যকর বেবি স্কিলিং যা সবচেয়ে ভালো, সাথে বেস্ট প্রাম ব্যবহার করা জরুরি। এটা না করলে শুধু খাবার খেয়ে দুধ তৈরি হবে না, এগুলো সব থেকে জরুরি। আর হ্যাঁ, কোনো রকম সমস্যা হলে কল করবেন। দুধ আসতে শুরু হলে বুক ফুলে উঠবে, ভারী ভারী লাগে, ভারী ভারী মনে হবে, তখন চেষ্টা করবেন বেবিকে ফিট করানোর। ডক্টর আরো কিছু কথা বলল। এদিকে ডক্টর এর মুখে এরকম সরাসরি বাক্যগুলো শুনে নোবার লজ্জায় গাল লাল হয়ে গেল। সে চুপচাপ শুধু শুনে গেল। নোবা গাড়ির সিটে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। আর আমার মিনা বেগম প্রয়োজনীয় ওষুধ আর বেস্ট প্রাম দেওয়ার জন্য যা প্রয়োজন তা আনতে গিয়েছে। ব্যাগ ভর্তি ওষুধ নিয়ে গাড়িতে প্রবেশ করলো আরহাম। নুবা ব্যাগটার দিকে তাকিয়ে গলা শুকিয়ে যখন সবাই অর্ধ রাস্তায়, তখন নুবা আয়রার দিকে তাকিয়ে ধীর স্বরে একটা কথাই বলল, আমি পারবো তো চাচি, ভয় হচ্ছে। আমেনা বেগম নুবার মাথায় হাত বুলিয়ে মাথা ঝুঁকালেন, অর্থাৎ তুমি পারবে। তবুও নুবার বেশ ভয় হতে লাগলো। এত ভয়ের কারণ কি তার নিজেরও জানা নেই। বাড়ির বড় লোহার গেট পেয়ে পাড়ি দিয়ে আরহাম গাড়ি থামালো। সবাই আস্তে আস্তে গাড়ি থেকে নামতে শুরু করলো। নুবা আয়রাকে আমেনা বেগমের কোলে দিয়ে দিল। আমেনা বেগম বাচ্চাকে নিয়ে নেমে সামনে এগোতে লাগলো। নুবা কোনো মতে গাড়ি থেকে নেমে সোজা হয়ে দাঁড়াতেই নীলে হাই ড্রেস ইঞ্জেকশনের জন্য তার দুনিয়া অন্ধকার হয়ে আসলো। মাথা ঘুরে মুখ থুবড়ে পড়ে যাওয়ার আগে আরশি এসে খপ করে ধরে নিল নোবাকে, জড়িয়ে ধরলো। বরাবরই আরশি নোবার থেকে একটু লম্বা, যার ফলস্বরূপ আরশি নোবাকে সামলে নিল। আরশি মৃদু কণ্ঠে বলল, মাথা ঘুরছে? নোবা ক্লান্ত কণ্ঠে শুধালো। আরশি নোবার পিঠে হাত বুলিয়ে বলল, হাঁটতে পারবি? নোবা কিছু সময় ওভাবে পড়ে রইল, দেখার জন্য হাঁটতে পারবে কিনা, কিন্তু না, সে পারবে না। নোবা বিড়বিড় করে বলল, চোখ খুললেই সব গুলিয়ে আসছে। ডক্টর কি বলল শুনলি না? তোর রেস্টের প্রয়োজন। ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। বলেই আরশি সামনে তাকিয়ে দেখল তার মা আয়রাকে নিয়ে অলরেডি ভেতরে প্রবেশ করছে। একলা তার দ্বারা নোবার মতো স্বাস্থ্যবান মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না। পরপরই আরশি খেলা করলো আরহাম গাড়ি পরপরই আরশি খেয়াল করলো আরহাম গাড়ি পার্ক করে বাড়ির ভেতরে যাচ্ছে। আরশির রাগ হলো, সে কিনা কানা নাকি কিছুই দেখছে না। আরশি বিরক্ত আরহামকে ডাক দিল, ভাইয়া। আরহাম ফিরে তাকালো। আরশি নরম কণ্ঠে শুধালো, আম্মু না হয় হাজেরা আন্টিকে একটু ডেকে দাও তো। নুবা হাঁটতে পারছে না। আরহাম ভেতরে তার মাকে ডাকতে যেয়ে আবারও ফিরে আসলো।
আমেনা বেগম আয়রাকে নিয়ে উপরে চলে গেছে। হাজেরাও সাথে আরহামের এখনো কথা হয়নি, আর সে বলতেও চায় না। তাই আরহাম এগিয়ে আসলো। দেখি ছাড়। আশি নোবাকে ছড়ে দিল। আরহাম নোবাকে পাজা করে তুলে নিল। নোবা ক্লান্ত প্রাণ ছাড়া দেহের মতো ঝুলে রইল। আরহামের গলা যে জড়িয়ে ধরবে সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে সে। সাথে তার হুঁশও নেই কার গোলে। আরহাম এগিয়ে যেতে যেতে অনুভব করলো নোবা ফুপাচ্ছে। আরহাম একবার ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। চোখে ভেসে উঠল নোবার বন্ধ চোখ, গড়িয়ে পড়ে পানি পড়ছে। চোখের পাপড়িগুলো ভিজে লুতুপুতু হয়ে আছে, ঠোঁটগুলো কাঁপছে। নোবার হুঁশ না থাকলেও তার মনের ভয় তাকে জেঁকে ধরেছে। নোবার একটাই ভয় হচ্ছে, এত ওষুধ, ইঞ্জেকশন, ভাবতেই তার শরীরে কাঁটা দিচ্ছে। যদি এইসবের উল্টোপাল্টা অ্যাকশন হয়, যদি সে মারা যায় বা প্যারালাইজ হয়ে যায়, তবে কি হবে? বরাবরই বাবার মৃত্যুর পর হসপিটালে ওষুধ, ইঞ্জেকশন, ডক্টর সবকিছুর উপর তার আলাদা ভয় কাজ করে। কারণ সে দেখেছে তার বাবার রক্তাক্ত দেহ, মাংস ফাটা শরীর, ছেঁচে যাওয়া হাত পায়ের আঙুল, এসব কিছুই পর থেকে সে এইসবে প্রচণ্ড ভয় পায়। বিশেষ করে সে হসপিটালকে বেশি ভয় পায়। সকল ডক্টর নার্সকে তার রাক্ষস মনে হয়। তার মাথায় ছোটবেলায় একটা কথা ঢুকেছিল, এই ডক্টররা নিজেদের ইনকাম বাড়ানোর জন্য রোগীদের সুস্থ করার বদলে ঘোরাতে থাকে আর অসুস্থ করে দেয় যাতে তাদের হাত বাড়ে। শুনেছিল সে এইসব, তাই এদের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। তার এখন ভয় হচ্ছে এই ডাক্তার আঙ্কেল যদি টাকার জন্য তাকে অসুস্থ করে দেয়, কারণ মির্জা পরিবার তো অনেক রিচ। তাই যদি লোভে পড়ে ডক্টর বা ডক্টরের অগোচরে কোনো নার্স ষড়যন্ত্র করে, তাহলে তো কেউ বুঝবে না। এই ভেবে নুবার মনে ভয় বাড়ছে, কারণ সে কাউকে বিশ্বাস করে না। যতটুকু করা শিখেছিল তা আরাফ ভেঙে দিয়েছে। আরহাম নুবাকে এনে রুমে শুইয়ে দিল। হাজিরা টুকটাক কাজ করছিল। এভাবে নুবাকে কোলে আনায় সে ভড়কে গেল। দৌড়ে এসে বিচলিত কণ্ঠে বলল, কি 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 হয়েছে ওর? আরহাম নুবাকে বিছানায় ঠিক করে শোয়াতে শোয়াতে বলল, নাথিং। আরহাম নুবাকে শুয়ে দিয়ে বের হয়ে গেল। হাজেরা বেগম চিন্তিত হলো মেয়ের মাথায় গিয়েছে যে বসে উত্তেজিত কণ্ঠে বলল, নুবা, কি কি হয়েছে? হাজেরা ভয়ে লাগতে শুরু করলো। মেয়েটাকে নিয়ে যে মরে মেয়েটাকে নিয়ে যে মেরে ফেললো নাকি এরা? ভরসা করা কি যায় না? যেদিন কাল। নুবাদ না তাকে অস্পষ্ট স্বরে বলল, ঘুমাবো। গাড়ি থেকেই নুবার মাথা ঘুরছিল, তবে হঠাৎ উঠে দাঁড়ানোতে যেন তার সব অন্ধকার হয়ে আসছিল। এর ভেতরে আরশি রুমে আসলো, মৃদু কণ্ঠে বলল, কিছু হয়নি আন্টি, হাই ডোজের ওষুধ দিয়েছে তো, তাই ঘুম পাবে। ডক্টর বলে দিয়েছে 2-3 দিন একটু ঘুমাবে, ওকে ঘুমাতে দাও। হাজরা বেগম কম্পিত কণ্ঠে বলল, কিছু হবে না তো মা?" "আরে না আন্টি, তুমি চিন্তা করো না" বলে আরশি চলে গেল। হাজেরার মন মানল না। কেমন চিন্তিত বোধ করলো সে। মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমেনা বেগম বেশ চিন্তিত কণ্ঠে বলল, মেয়েটা নেতিয়ে পড়েছে, আল্লাহ জানে কি হবে। আরহাম আয়রাকে বিছানায় ঠিক করে শোয়াতে বলে উঠল, নাথিং উইল হ্যাপেন, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, কিছুই হবে না। পরের মেয়ে বাবা, তুই কি বুঝবি? যেদিন নিঃসন্তান বড় হবে সেদিন বুঝবি। রাতের খাবার টেবিলে সবাই বসে আছে, তবে আজ রুবা নেই। হাজিরা সব পরিবেশন করছে। এদিকে আরাফ খাচ্ছে ঠিকই, কিন্তু তবে তার রাগে শরীর কাঁপছে। বাসায় এসে যখন জানতে পেরেছে রুবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সব প্রসেস শেষ, তখন থেকেই তার মাথা গরম হয়ে আছে। নুবা কেন এমন করলো? নুবার ফিটনেস নষ্ট হয়ে যাবে, এ নিয়ে আরাফের রাগ হচ্ছে, কারণ সে তো কখনোই নুবাকে ভালোবাসেনি। সে তো নুবার সৌন্দর্য, নুবার দেহকে প্রাধান্য দিয়েছে। আর সেটাই যদি সে ভোগ করার আগেই নষ্ট হয়ে যায়, তবে রাগ হবে, এটাই তো স্বাভাবিক। নুবা ঘুম ঘুম চোখে সবার দিকে একবার তাকিয়ে নিল। ঘুমানোর পর একটু ভালো লাগছে। হাজরা বেগম ভাত মাখাচ্ছে, নুবার মুখে তুলে দিব, কিন্তু নুবার কোনো আগ্রহ নেই, তার তো এখনো ঘুম পড়েনি। হাজরা বেগম ভাত মাখিয়ে নুবার মুখ তুলে দিল। নুবার মুখ সরিয়ে নিয়ে বিরক্তি নিয়ে বলল, পরে খাবো, ঘুমাবো। আমেনা বিচলিত হয়ে বলল, নুবা কি বলছিস? ডক্টর কি বললো শুনেছিলি? খালি পেটে থাকা যাবে না। হ্যাঁ, কিন্তু চুপচাপ খেয়ে নে বলে নুবার পাশে বসলো। নুবার আমেনা বেগমের কাঁধে ঠেস দিয়ে চোখ বন্ধ করে মুখ খাবারে নিল। এখন রুমে অবস্থান করছে আমেনা বেগম, আরশি, আয়রা আর হাজেরা, যার কোনো যার কিনা ঘুমন্ত নুবাকে নিয়েই ব্যস্ত। এদিকে আয়রা বিছানায় শুয়ে চুপটি মেরে আছে, একটু পর পর এদিকে ওদিকে তাকাচ্ছে। কিছু গাল ভাত মুখে নেওয়ার পরে নুবা চিবোতে চিবোতে থেমে গেল। গালের ভাত খালেই জমে রয়ে গেল। আমেনা বেগম আলতো করে নুবার গালে থাপ্পড় মারল। বিড়বিড় করে বলল, ভাত গিলছিস না কেন?
নুবা আবারও চিবানো শুরু করলো। খাওয়া শেষে নুবাকে জোর করে এক গ্লাস গরম দুধ সাথে এক বস্তা ওষুধ খাওয়ানো হলো। নুবা প্রায় মনে করতে লাগলো মনে নুবা প্রায় কান্না করতে করতে ওষুধ খেলো, তবে প্রকাশ করলো না, শুধু মনে মনে একটা কথাই বলল, হে আল্লাহ তোমার এই হে আল্লাহ তোমার ভরসায় এই এক গাদা ওষুধ খাচ্ছি, প্লিজ আমাকে বাঁচিয়ে নিও। সকালের প্রথম সূর্যের আলো ধীরে ধীরে শহরের ঘুম ভাঙিয়ে দিল। রাতের সব অন্ধকার যেন নীরবে সরে গিয়ে নতুন দিনের দরজা খুলে দিল। হালকা বাতাসে ভেসে আসছিল অজানা এক শান্তির অনুভূতি। আকাশটা আজ অন্যরকম সুন্দর লাগছিল, যেন নতুন শুরুর আশীর্বাদ হয়ে নিয়ে এসেছে। গতকালের কষ্টগুলোকে পেছনে ফেলে জীবন আবার সামনে এগিয়ে যাওয়ার ইশারায় দিচ্ছিল। প্রতিটি আলো ঝলমলে রোদ যেন বলছিল এবার সব ঠিক হয়ে যাবে। আর সেই নতুন সকালের সাথে শুরু হলো তাদের নতুন জীবনের এক সম্পূর্ণ অধ্যায়। নোবা আজ একটু দেরি করে ঘুম ভাঙলো। এখন বেশ ভালো লাগছে, মাথা ঘুরছে না। বাড়িতে একটা কাজের লোক রাখা হয়েছে, হারুন মির্জা নিয়ে এসেছে, তাকে আলাদা রুম দেওয়া হয়েছে। বাড়িতে যেহেতু লোক বেড়েছে তাই আজ থেকে উনি হাজিরার সাহায্য করবেন। নুবা তো কোনো কাজ করতে পারবে না, সেই ধারণায় এই মহিলা ওরফে তানিয়াকে নিয়ে আসা হয়েছে। হারুন মির্জা কোনো বন্ধুর বাড়িতে নাকি আগে কাজ করতো, তাই বিশ্বাসযোগ্য বলে নিয়ে এসেছে। তবে আর সে বড্ড ফর্সা ফেসেছে, এখন টুকটাক কাজ তাকেই করতে হবে। নুবা সকালে উঠে ফ্রেশ হয়ে নিল। ইঞ্জেকশন দেওয়া স্থান একটু শক্ত হয়ে হালকা ব্যথা হচ্ছে, তবে নুবা সেদিকে ধ্যান দিল না। লিভিং রুমে আসতে আমেনা বেগম এসে বলল, নুবার ক্লান্ত মুখ দেখে বলল, এখন ভালো লাগছে? নুবা মাথা ঝোঁকালো। আমেনা বেগম নুবার গাল ছুঁয়ে বলল, তুই বড্ড ভুলাক্কার, তাই ওষুধগুলো আমার কাছে রেখেছি, প্রতিদিন সময় মতো খাইয়ে দেবো, সমস্যা হবে না তো? নুবা মাথা ঝুঁকিয়ে না বলল, সকালে কিছু খাওয়ানোর আগে ওষুধ আছে, খেয়ে নাস্তা করে নে। নুবা আমারও মাথা ঝোঁকালো। এদিকে আরাফ অফিসে যাওয়ার জন্য নিচে নামলো। আমেনা ছেলের দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছিস তুই? 7 থেকে 8 দিনে বিয়ে, তোকে না বলেছি এখন থেকে অফিস অফ দিতে? আরাফ এক পলক নুবার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি চলে আসবো, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, কাল থেকে সব বন্ধ, নিজের বিয়ের কাজ নিজে সামলাব সামলাবো আমি, এত দিক দেখতে পারবো না, তোর বাপে সব ফেলে রেখে কোম্পানি নিয়ে পড়ে আছে, আর পারি না। আরাফ কিছু বলল না, শুধু এগিয়ে আসলো তাদের দিকে। আমেনা ওষুধ আনতে গেল। আরাফের আসতে দেখে নুবা সরে যেতে চাইলো, তবে আরাফ ডেকে বলল, কোথাও যাবি না, দাঁড়া। নুবা সরে যাওয়ার আগে আরাফ এসে সামনে দাঁড়ালো। নুবা আরাফের দিকে তাকালো না। আরাফ দাঁতে দাঁত চেপে বলল, তো সব শেষ করে এসেছিস? নুবা চুপ রইল। আরাফ হিসপিস করে বলল, নিজের ভালো বুঝিস না তুই? শরীর ভেটকায়া যাইব, তখন কেমন দেখাবে তোকে? হ্যাঁ, কে তোর মতো মেয়ের দিকে ফিরে তাকাবে? নিজের ভালো করে কবে বুঝবি? আরাফের এরকম কথায় নুবার হাসি পেল। মৃদুকণ্ঠে বলল, নিজের ভালো বুঝলে আপনাকে ভালোবাসতাম নাকি? আরাফ নুবার এক হাতের কবজি চেপে ধরল, দাঁত কিরমির করে বলল, এখনো সময় আছে নুবা, শরীরের গঠন নষ্ট হয়ে যাবে, এইসব বাদ দে। নুবা মুখ তুলে আরাফের দিকে তাকালো। তার চোখে ছিল নিদারুণ নিঃশূন্যতা। সে আরাফের কামনাময়ী দৃষ্টি উপেক্ষা করে বলল, এই জন্যই আমার কাজ আপনার পছন্দ হচ্ছে না, তাই তো বলি, আপনি হঠাৎ আমার ভালো কবে থেকে চাইতে শুরু করলেন? মুখে মুখে তর্ক করবি না, আমার তোকে ভালো লাগে, তোকে কাছে পেতে ইচ্ছে করে, কিন্তু তোকে বউ বানানোর ইচ্ছে হয় না, আর আমি মনের বিরুদ্ধে কাজ করি না। নুবা ঠোঁট হেলে হেসে বলল, আপনার মতো নির্লজ্জ কাপুরুষের আমি দুনিয়ায় একটাও দেখিনি। আপনি এতটা নিচু চরিত্রের কেন বলুন তো? এত কিছু করার পরেও আজ পর্যন্ত আপনার চোখে একটু অনুভূত দেখলাম না। আপনি একটা মেয়ের সামনে এতটা নির্লজ্জ, জানেন কি করে হতে পারে? আপনাকে কিভাবে বোঝাবো আপনি কেমন আমি জানি না, বর্ণনাও করতে পারবো না। মাঝে মাঝে আমি আপনাকে দেখে, আপনার কথাবার্তা শুনে অবাক হই যে মানুষ এরকম কিভাবে হতে পারে, এত নির্লজ্জ। আসলে সত্যি বলতে, আপনাকে সত্যিকারের অর্থ কি বলে অখ্যায়িত করাবো তা আমার জানা নেই, কারণ আপনি আসলেই পুরুষ মানুষের কাতারে পড়েন না। পুরুষ দেখেছি, তবে আপনার মতো মানুষ দেখিনি। আপনার মতো অমানুষ দেখিনি। আরাফ রেগে নুবার বাহু চেপে ধরলো, কিরমির করে উঠল, আমি কি তা তুই অতি শীঘ্রই সুদে আসলে টের পাবি। আমি যা চাই তা নিজের কাছে ছাড়ি, এটা তোর ভালো মতোই জানা। আর আমার তোকে লাগবে, ও সরি, তোর সুন্দর দেহটা লাগবে, মাইন্ড ইট। বলে আরাফ চলে গেল। নুবা তার যাওয়ার পানে
তাকিয়ে রইল। এতদিন তাও মিথ্যা আশ্বাস দিত যে আমি তোকে ভালোবাসি, এখন সে মিথ্যা বাক্যটুকু হারিয়ে গেল। নুবা ঘৃণা করতে ভুলে গেল আরাফকে, কারণ সে ঘৃণার যোগ্য নয়। সে এমন একজন মানুষ যে ঘৃণা তাকেও ঘৃণিত হবে। এর ভেতরে আমিনা বেগম ওষুধ নিয়ে নিচে নামলো, গ্লাসে ঢালতে ঢালতে বলল, আরাফ কি বলেছিল রে যে তুই এত মনোযোগ দিয়ে শুনছিলি? নুবা একগলা হেসে বলল, তোমার ছোট ছেলে আমায় শেখাচ্ছিল মানুষ কিভাবে শক্ত হতে হয়, কোনো খারাপ পরিস্থিতিকে কিভাবে টিকে থাকতে হয়, নিজেকে কিভাবে সামলাতে হয়, সবকিছুর মুখে কিভাবে রুখে দাঁড়াতে হয়, আর বাচ্চাদের কিভাবে খেয়াল রাখতে হয়। আমিনা বেগম হেসে বলল, জানিস, আরাফকে দেখলে আমার অনেক আফসোস হয় যে আমার বড় ছেলেটা কেন আরাফের মতো হলো না, তবে আমার সংসারটা শান্তিপূর্ণ থাকতো। নুপা মাত্র মুখ পানি নিয়েছিল। আমিনা বেগমের কথা শুনে তার বিষম উঠে গেল। আসলে কি রকম হলে ভালো হতো? সকাল সকাল এক গাদা ওষুধ খেয়ে নুপার গাল তিতো হয়ে আসলো। তারপর আবার কত রকম কত পদের নাস্তা, তারপর আবার ওষুধ, এত কিছু খেয়ে নুবার শরীর ছেড়ে দিল। সে চুপচাপ যে সোফায় গুটিসুটি মেরে বসলো। আর সে হাজেরা সবাই নুবাকে নতুন বইয়ের মতো আপ্যায়ন করে গেল, কত কিছু বলে গেল। নুবার শান্ত পরিবেশকে অশান্ত করতে আরহাম আয়রাকে নিয়ে এসে তার পাশে বসলো। নুবা সরে বসলো। আরহাম আয়রাকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে পিছন দিয়ে মায়ের দিকে তাকালো, কিন্তু কাট কাট কণ্ঠে তার মাকে বলল, মম, ডক্টর বলেছিল ব্রেস্ট পাম্প করবে না, আমি নাকি আয়রাকে দিয়ে সুচিং করাবে? আর আরহামের এরকম লাগাম ছাড়া কথা শুনে নুবার বুক ধুকপুক করে উঠল। সামনে তাকিয়ে দেখলো আরশি, কাজের মহিলা, এমনকি তার মা, সবাই তার দিকে তাকিয়ে আছে। নুবা শুষ্ক ঢোক গেল। আমিনা বেগম কি বলবে বুঝতে পারল না। তা জোরপূর্বক সে দাঁতে দাঁত চেপে বলল, এই বিষয়ে আমি দেখে নেব, তোরা তো মাথা ঘামাতে হবে না। আরহাম বিরক্তি নিয়ে বলল, if she don't pump her breast, milk won't come, mom. You don't still when the doctor said this. নুবার কান গরম হয়ে আসলো। সে উঠে দাঁড়ালো, রুমে যেয়ে নিয়ে দুটো উষ্টা খেলো। আমিনা বেগম ছেলেকে ধমকে বলল, বললাম না এই বিষয়ে আমি দেখে নেব, তোমার এত চিন্তা তোমার মেয়ের দুধ পেলেই তো হলো। আরহাম বিরক্তি প্রকাশ করে বলল, আমার মেয়ের বিষয়ে আমি কেন বলতে পারবো না? আয়রা অনেক সেনসিটিভ, আমি কোনো মতে এই বিষয়কে হালকাভাবে নিতে পারি না। ছেলের দিকে এগিয়ে আসলো, ছেলেকে শাসিয়ে বলল, আরহাম চুপ করো, অনেক হয়েছে। এই বিষয়ে তুমি ইন্টারফেয়ার করবে না, মানে করবে না, একটু লাজ লজ্জা রাখো। এটা তো দেশের মাটি না, এটা দেশের মাটি, যেখানে তুমি বসবাস করছো। এখানে তোমার খোলামেলা সব ভাব চলবে না। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।